অধ্যায় 3 একদম শুরু থেকে, ঠিক আছে? এগুলো আপনাদের দুইজনের জন্য করানো হইতেছে, আর ওরা হচ্ছে কি প্রথম থেকে প্র্যাকটিস চেয়েছে, সবার একদম শুরু থেকে করাতে হচ্ছে, খুব মনোযোগ সহকারে বুঝবেন। দেখেন অধ্যায় 3 হচ্ছে আমাদের মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে পরমাণু মডেলকে নিয়ে, হ্যাঁ, বা আমাদের পরমাণু নিয়ে। মূল চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের পরমাণু নিয়ে, ঠিক আছে? এখন পরমাণুটা কি? পরমাণু হচ্ছে একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক। এটাকে কাটতে কাটতে যতটা ছোট করা যায়, একদম লাস্ট পর্যায়ে আমরা যদি যাই, সেটাই হচ্ছে পরমাণু। মানে এরপরে আর এটা ছোট করা যাইতেছে না। তো ওরকম ছোট পর্যায়ে গেলে আমরা হচ্ছে তিনটা জিনিস পাই। সেই তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন, তারপরে একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তিন নাম্বারটা হচ্ছে আপনার নিউট্রন। এখন নিজে আপনি বলেন তো, ইলেকট্রনের চার্জ কত? হ্যাঁ, -19 কুলম্ব। প্রোটনের চার্জটা কত? খালি এটার পজিটিভ মানটা হবে আমার এটার প্রোটনের চার্জ। নিউট্রনের চার্জ বিহীন এটা, তাই না? হ্যাঁ, 0 লিখতে পারেন, কারণ এটার কোনো নিউট্রনের চার্জ নেই। অর্থাৎ আমরা কি পেলাম? ইলেকট্রনের একটা চার্জ আছে, প্রোটনের একটা চার্জ আছে। ইলেকট্রনের চার্জের আগে যেহেতু নেগেটিভ, তার মানে আমরা বলতে পারি আমাদের ইলেকট্রনও নেগেটিভ। আর প্রোটনের চার্জের আগে যেহেতু পজিটিভ, তাহলে আমরা বলতে পারি আমাদের প্রোটনও পজিটিভ। অর্থাৎ আমরা বুঝলাম ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। আর নিউট্রনের কোনো চার্জ নেই। মানে ও হইলো আপনার সবজির মধ্যে আলুর মতো, হইলো গিয়ে ওরা যেই তরকারি লাগাইবে না, এই তরকারির মতো হয়ে যাইব। যেমন নিউট্রনটা আপনি যদি ইলেকট্রনের সাথে লাগান, তো মাইনাস নেগেটিভ চার্জটা গ্রহণ করবে। নিউট্রনটা যদি আপনি প্রোটনের সাথে লাগান, তাহলে ও পজিটিভ চার্জটা গ্রহণ করবে। একদম সহজ জিনিস। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা ওদেরকে বুঝলাম। এখন আসেন আমাদের পরমাণুটা দেখতে কেমন হয়। পরমাণুটা দেখতে আমাদের দুইজন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছিল। একজনের নাম হচ্ছে রাদারফোর্ড, একজনের নাম হচ্ছে আপনার বোর। এখন রাদারফোর্ড যে পরমাণু মডেলটা তৈরি করছিল, সেটা ছিল অনেকটা এইরকম, ঠিক আছে? এরকম আপনার রাদারফোর্ডের পরমাণু মডেলটা ছিল। এটার হচ্ছে প্রত্যেকটা কক্ষপথে আলাদা আলাদা ভাবে ইলেকট্রন ছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওর পরমাণু মডেলের ঠিক মিডল পর্যায়ে ছিল হচ্ছে আপনার প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? ওর ঠিক মিডল পর্যায়ে ছিল প্রোটন আর নিউট্রন। এদেরকে বলা হয় নিউক্লিয়াস, আর চারপাশ দিয়ে ইলেকট্রন ঘুরতেছিল। এখন কথা হইতেছে যে ওর এই মডেলের মধ্যে একটা সীমাবদ্ধতা, বড় সীমাবদ্ধতা ছিল। সেটা হচ্ছে কি, কোনটা কোন কক্ষপথ সেটা খুঁজে পাওয়া যাইতেছিল না। আবার আরেকটা জিনিস ছিল যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে বাড়ি খেয়ে যেতে পারে ঘোরার সময়, যেহেতু এদেরকে এইভাবে দেখা যাইতেছে। এই কারণে এটা সীমাবদ্ধতা থাকার জন্য আপনার হচ্ছে বিজ্ঞানী বোর আরেকটা মডেল তৈরি করে, যেই মডেলেরও ঠিক মাঝখানে আপনার হচ্ছে নিউট্রন আর প্রোটন ছিল। আমি বললাম এই যে কালারিং করা, এগুলো হচ্ছে আপনার প্রোটন, আর ফাঁকা যেগুলো, এগুলো হচ্ছে আপনার নিউট্রন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার নিউক্লিয়াস। এটার চারপাশ দিয়ে বোর হচ্ছে কয়েকটা এরকম গোল কক্ষপথ তৈরি করে দিল, ঠিক আছে? একটা গোল কক্ষপথ তৈরি করে দিল, যেই কক্ষপথ গুলার এক একটা নাম দিল। যেমন এইটার নাম দিছে আপনার কে, এই দ্বিতীয়টার নাম দিছে এম, তৃতীয়টার নাম দিছে এম, আর বড়টার নাম দিছে হচ্ছে এন। আর ঠিক মাঝখানে যে জিনিসটা আছে, এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আপনার নিউট্রন থাকে, আর হচ্ছে প্রোটন থাকে। হ্যাঁ, আর হচ্ছে এই যে কে এল এম এন, এদের আরেকটা নাম আছে। কে দিয়ে বুঝে প্রথম কক্ষপথ, এল দিয়ে বুঝে দ্বিতীয় কক্ষপথ, এম দিয়ে বুঝে তৃতীয় কক্ষপথ, এন দিয়ে বুঝে চতুর্থ কক্ষপথ। তাহলে এই পার্টটা কি আপনারা বুঝতে পারছেন? আর 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 বোর হচ্ছে যেটা বলতেছিল যে হচ্ছে এই যে প্রত্যেকটা কক্ষপথ দিয়ে ইলেকট্রন ঘুরে, আর মাঝখানে যে এই জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। কেন? কারণ এটার মধ্যে প্রোটন আর নিউট্রন আছে। প্রোটন পজিটিভ চার্জ যুক্ত, আর নিউট্রন যেহেতু নিরপেক্ষ, তাহলে দুইটা একসাথে রাখলে এটা অবশ্যই পজিটিভ চার্জ হবে। আর এর আশেপাশে দিয়ে আপনার হচ্ছে ইলেকট্রন ঘোরাফেরা করে। এই ইলেকট্রনটা হচ্ছে আপনার নেগেটিভ চার্জ যুক্ত। এখন দেখেন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সবসময় মনে রাখবেন, পজিটিভ নেগেটিভকে সবসময় আকর্ষণ করে, আর আকর্ষণ করার ফলে কি হয়? ওর কাছাকাছি যাইতে চায়। তাহলে আমার কাছাকাছি যাইতে যেতে একটা সময় এরকম হয় আপনার, যে এই যে ধরেন এটা আমার ইলেকট্রন, এখানে মাঝখানে হচ্ছে আমার এই যে নিউট্রন আর প্রোটনটা। এটা আমি যদি ঘুরাই লিখি, এই ইলেকট্রনটা কি করে? এই ঘুরতে 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 একটা সময় এসে এর সাথে লেগে আসে। কথাটা কি বুঝতে পারছেন?
তো এই গেল হচ্ছে মূলত আমাদের ইলেকট্রনের পার্ট। এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। এই যে আপনার এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এদেরকে বলা হয় প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর আপনার চারটা। এই প্রধান শক্তি স্তর গুলোর মধ্যে এক একটা কক্ষপথের মধ্যে এক একটা লিমিটেড সংখ্যক আপনি ইলেকট্রন রাখতে পারেন। কিরকম? যেমন আপনার যেটা প্রথম কক্ষপথ, এই প্রথম কক্ষপথে আপনি একটা লিমিটেড সংখ্যক ইলেকট্রন রাখতে পারেন। এখন এই ইলেকট্রন নাম্বারটা কত সেটা হিসাব করা হয় হচ্ছে আপনার 2n স্কয়ার দিয়ে, এই সূত্রটা দিয়ে। হ্যাঁ, এখানে হচ্ছে 2 এর জায়গায় 2 থাকে, n বলতে কত নম্বর কক্ষপথ সেটাকে বোঝায়। তাহলে n এর জায়গায় যদি 1 স্কয়ার লিখি তাহলে আমরা বলতে পারি 2 into 1 মানে 2। আমরা যদি আমাদের দ্বিতীয় কক্ষপথের কথা চিন্তা করি, 2 নম্বর কক্ষপথের, তাহলে আমাদের 2n স্কয়ার হবে। তাহলে 2 into n এর জায়গায় আপনার 2 হবে, 2 এর উপরে হোল স্কয়ার। তাহলে 2 into 2 এর উপরে হোল স্কয়ার মানে 4, 4 দুগুণী 8টা, আর 3 যদি আমি দেই তাহলে আমাদের হয় 2n স্কয়ার। তাহলে 2 into n এর জায়গায় হবে 3, 3 উপরে হোল স্কয়ার। তাহলে 2 into 9, 9 দুগুণী 18টা। আর যদি 4 লিখি তাহলে 2 into n স্কয়ার, তাহলে 2 into 4 স্কয়ার। তাহলে 2 into 4 স্কয়ার মানে 4 4 16, আর 16 দুগুণী 32। অর্থাৎ আমরা বুঝলাম আমাদের প্রথম কক্ষপথ, এটার মধ্যে 2টা ইলেকট্রন বসবে, এটার মধ্যে 8টা বসবে, এটার মধ্যে 18টা, এটার মধ্যে 32টা। আর কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের মেইন কাহিনীটা আসলে কোন জায়গায় এসে বাজে। কাহিনীটা বাজে হচ্ছে আপনার আমাদের এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, আমরা ইলেকট্রন নাম্বার বসাইলে আমাদের এরকম সবকিছু হয়। মানে ধরেন আমি হচ্ছে ধরেন সোডিয়াম লিখলাম। এখন সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন নাম্বার 11। তো সোডিয়ামের আমি যদি আপনার চিত্র আঁকি তাহলে প্রথম কক্ষপথে ঠিকই 2টা বসে, দ্বিতীয় কক্ষপথে ঠিকই আমার হচ্ছে জিনিস অনুযায়ী 8টা বসে। আর একটা জিনিস মনে রাখবেন, ইলেকট্রন সবসময় জোরে জোরে থাকে, ঠিক আছে? এই আমার 8টা বসলো, তাহলে ইলেকট্রন আরো একটা বাকি থাকে, তো আমরা তৃতীয় কক্ষপথে চলে যাই। কারণ কি? কারণ 2 নম্বর কক্ষপথ 8টার বেশি নিতে পারে না। তো তৃতীয় কক্ষপথে চলে গেলাম, তৃতীয় কক্ষপথে একটা থাকলো। তো এই হচ্ছে আপনার মূলত আমাদের এই কক্ষপথের রেজাল্ট, ঠিক আছে? যে দেখেন এই যে কক্ষপথ অনুযায়ী আমাদের কোন কক্ষপথে কয়টা, সেই অনুযায়ী এই যে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিন্তু মূলত ভেজালটা লাগে অন্য জায়গায় গিয়ে। ভেজালটা লাগে হচ্ছে যেমন আপনার ধরেন পটাশিয়ামের ক্ষেত্রে এসে লাগে ভেজালটা। যেমন পটাশিয়ামের হচ্ছে আপনার 19, তাই না? পটাশিয়ামের 19, তাহলে 19 হইলে আপনার প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা। কেমিস্ট্রি বুঝেছেন? তৃতীয় কক্ষপথে থাকে কয়টা? পটাশিয়ামের তৃতীয় কক্ষপথে থাকে হচ্ছে আপনার 8টা ইলেকট্রন, আর চতুর্থ কক্ষপথে গিয়া হয় হচ্ছে আপনার 1টা ইলেকট্রন। কিন্তু এইখানে আমার মেইন প্রশ্নটা, এখানে প্রশ্নটা এরকম যে আমার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হওয়ার কথা ছিল 18টা, কিন্তু তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে পরবর্তীতে চতুর্থ কক্ষপথে কেন চলে গেল? পুরোপুরি 18টা ইলেকট্রন ফিল আপ করে আমাদের হচ্ছে অন্যটায় যাবে। যেমন দ্বিতীয় কক্ষপথে পুরোপুরি 8টা ইলেকট্রন ফিল আপ করে অন্যটায় গেছে, কিন্তু এটার ক্ষেত্রে 8টা ইলেকট্রন আমার 18টা ইলেকট্রন পূর্ণ না হয়ে কিসের জন্য পরেরটায় গেল? এটাই হচ্ছে আপনার মূল কোশ্চেন। এখন এই কোশ্চেনটার উত্তর হচ্ছে আপনার উপশক্তি স্তর, ঠিক আছে? উপশক্তি স্তর। এখন এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় হচ্ছে আপনার SPDF এদেরকে দ্বারা। এই উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় SPDF এগুলো দ্বারা। এখন আপনি এই SPDF এদের মধ্যেও কিছু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বসে। যেমন S এর মধ্যে ইলেকট্রন বসে 2টা, E এর মধ্যে বসে 6টা, D এর মধ্যে বসে 10টা, F এর মধ্যে বসে 14টা। তো এই হচ্ছে আমার উপশক্তি স্তরের কেন্দ্র। তাহলে আমরা কি বুঝলাম? KLMN বা 1 2 3 4 এরা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর উপশক্তির স্তর হচ্ছে SPDF। এখন এই SPDF এদের নিয়ে আমাদের একটা প্যাটার্ন মনে রাখতে হবে। সেই প্যাটার্নটা হচ্ছে এরকম: 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, তাই না? তাহলে এই হচ্ছে কি আপনার এই জিনিসটা আপনার একটু কষ্ট করে মনে রাখতে হবে। এইটুকু মনে রাখলেই আপনার হচ্ছে জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের এর বাইরে আসে না। হ্যাঁ, এই জিনিসটা এইটুকু আপনি মনে রাখলে আপনার জন্য কেন। এখন দেখেন, এখন যদি আমরা এই যে পটাশিয়ামের 19, এই পটাশিয়ামের 19টাকে আমরা যদি এখন বিশ্লেষণ করি, হ্যাঁ, পটাশিয়ামের 19কে যদি এটার আকারে বিশ্লেষণ করি, দেখেন সর্বপ্রথম কি 1s, s এর মধ্যে কয়টা ইলেকট্রন বসে? হাইয়েস্ট 2টা দিলাম। আমার আছে 19টা, লাগে আরো কয়টা? 17টা। তারপরে আমি 2s বসাইলাম, s এর মধ্যে কয়টা বসে? 2টা, 2 2 সাইড পেয়েছে, আর লাগে কয়টা? 15টা, আরো লাগে 15টা। এরপরে আমি বসাইলাম কি 2p, এর মধ্যে হাইয়েস্ট কয়টা বসে? 6টা। এখন কি এখানে 6 লিখবো? আমার যখন কম দরকার তখন আমি কম এখানে বসাবো। কথা বুঝতে পারছেন? সহজ জিনিস। তাহলে এখানে কয়টা হইলো? 10টা, আর লাগে কয়টা? 9টা।
আরো যদি 9টা লাগে তাহলে এখন হচ্ছে আমরা 2 পরে যাই, 2 পরে আছে আমাদের 3s বসাইলাম, s এর উপরে ইলেকট্রন কয়টা বসাই 2টা, হইলো 12টা, আরো লাগে কয়টা 7টা, 3s এর পরে লাগান আপনি 3 7টা লাগে, তাহলে p এর মধ্যে আমি যদি 6টা বসাই তাহলে আমার আরো একটার প্রয়োজন হয়, তাহলে 6টা বসলো। এখন 3p এর পরে দেখুন তো আমাদের এটা কি 4s, তাহলে আমাদের শেষ আর কয়টা লাগে একটা লাগে। এই আমাদের টোটাল কয়টা হলো আপনার 18টা কমপ্লিট হলো। এখন একটু খেয়াল করেন, আপনারা বলবেন এই যে 1 এই যে 2 এই যে 3 এই যে 4 এগুলো কি? এই 1 2 3 4 হচ্ছে আমার এই 1 2 3 4 মানে আমার প্রধান শক্তি স্তর, অর্থাৎ আমার এই 1 দিয়ে বোঝায় প্রথম শক্তি স্তর, 2 দিয়ে বোঝায় দ্বিতীয় শক্তি স্তর, 3 দিয়ে বোঝায় তৃতীয় শক্তি স্তর, 4 দিয়ে বোঝায় চতুর্থ শক্তি স্তর। এখন খেয়াল করে দেখেন প্রথম শক্তি স্তরে কয়টা? এদিক তাকান, প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা, তাহলে এই আমার প্রথম শক্তি স্তর 2টা। দ্বিতীয় শক্তি স্তর এখানে আমার 2টা আছে, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়। এই কারণে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 8টা। তৃতীয় শক্তি স্তর আপনি যোগ করেন, 3 তো আমাদের এখানে 2টা আছে, তাহলে যোগ করেন 6 আর 2 কয়টা হয়? 8টা। এরপরে 4 নম্বর শক্তি স্তরে দিয়ে একটা, 4 নম্বর শক্তি স্তরে দিয়ে একটা। এই কারণে আমাদের হচ্ছে তৃতীয় শক্তি স্তরে 18টা ফিল আপ না হয়ে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। আমাদের রিজন হচ্ছে এই আপনার উপশক্তি স্তর। এখন যদি মনে করেন আমি এসসি এরটা করি বা স্ক্যান্ডিয়ামের করি, স্ক্যান্ডিয়ামের কত 21, স্ক্যান্ডিয়ামের 21, তাহলে স্ক্যান্ডিয়ামের আপনি এটার মতো করে বানান আগে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 কয়টা হলো আমরা দেখেন তো 10টা 10টা 20টা, আরো লাগে একটা 3s2 এর পরে আমাদের 3d তে যাওয়া লাগবে 3d1। এই আমাদের দেখেন টোটাল কয়টা হলো 21টা হলো। এখন আমি যদি এইটার দিকে তাকাই, আমি যদি এরকম করে ইলেকট্রন বিন্যাস করি, এগুলোকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। এখন এটার মতো করে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখেন আমার s এর দিকে তাকান, প্রথম শক্তি স্তর কয়টা বুঝবে? প্রথম শক্তি স্তর কয়টা বুঝবে? 2টা। দ্বিতীয় শক্তি স্তর এই একটা 2 এই একটা 2, তাহলে এই দুইটার যোগ করেন 6 আর 2 কত 8, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে বুঝবে 8টা। ঠিক আছে, এরপর আমার তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের মধ্যে এই একটা 3 এই একটা 3 এই একটা 3, 6 আর 2 কত 8, 8 আর 1 9, তাহলে 9টা বুঝবি ইলেকট্রন, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আর চতুর্থ শক্তি স্তরে কয়টা? 2টা, তাহলে 4 নম্বর শক্তি স্তর দেন বসান আপনি 2টা। তাহলে ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছেন? সবাই বুঝছেন? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার মূলত উপশক্তি স্তর পর্যন্ত গেম, এতটুকু গেল। এখন আমার দেখেন এইটার থেকে আপনাদের গ নাম্বারে, বিশেষ করে আপনাদের পরীক্ষায় গ নাম্বারের মধ্যে হচ্ছে একটা কোশ্চেন আসে। গ নাম্বারের যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনার কৌণিক কি জানি, হ্যাঁ কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগের সূত্রটা একটু নিজে বলেন তো। mvr equal to 2π। ঠিক আছে, এখন এইখানে এই যে mvr, এই mvr বলতে এইটা বলতেই আমাদের কৌণিক ভরবেগ বুঝায়। এই কারণে আপনার এইটা দেখে আপনার মনে করতে হবে না যে m এর আলাদা ভ্যালু, v এর আলাদা ভ্যালু, r এর আলাদা ভ্যালু, এরকম কোনো কিছু না। এই পুরোটা বলতে আমাদের কৌণিক ভরবেগ বুঝায়। এইখানে যে m দেখতেছি, এই m দিয়ে বুঝায় কক্ষপথের সংখ্যা। যেমন ধরেন আপনার এই যে স্ক্যান্ডিয়ামের কক্ষপথ কয়টা দেখেন তো, একটা 2টা 3টা 4টা, তাহলে এখানে আমাদের n এর মান কত বসাইতাম আমরা? 4 বসাইতাম। এখন দেখেন 2π, পাই এর মান কত? পাই এর মান তো আমরা জানি, পাই এর মান হচ্ছে কি 3.1416। এখন এই h এর মানটা হচ্ছে আপনার মুখস্থ 6.626 into 10 to the power -34। আচ্ছা দেখেন খেয়াল করে, এই হচ্ছে আপনার h কেজি তারপরে কি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আপনার ঘটনা। তাহলে এই হচ্ছে আপনার ঘটনা। তাহলে কৌণিক ভরবেগ আমার মূলত, তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার এদেরকে নিয়ে, ঠিক আছে? একটা সুন্দর করে ছবি তুলেন এটার। আচ্ছা এখন হচ্ছে দেখেন আমরা যে ইলেকট্রন বিন্যাসটা দেখলাম, সবকিছু দেখলাম, বাবা একটু খেয়াল করেন, এই যে ইলেকট্রন বিন্যাস দেখলাম, সবকিছু দেখলাম, আমাদের হচ্ছে এখানে কয়েকটা জিনিস, যেমন আমাদের এই যে এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমাদের 2টা ইলেকট্রন বিন্যাস আছে যারা হচ্ছে একটু ব্যতিক্রম হয়। সেই 2টা ইলেকট্রন বিন্যাসের একটাকে বলা হয় কপার, বা একটাকে আমরা ক্রোমিয়াম বলি, আরেকটা হচ্ছে আমাদের কপার। ক্রোমিয়ামের হচ্ছে ইলেকট্রন 24, কপারের হচ্ছে ইলেকট্রন 29। এখন এদের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়। কেমন ব্যতিক্রম হয় একটু খেয়াল করে দেখেন, এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন ব্যতিক্রম হয়। যেমন ক্রোমিয়ামের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
3d4 এই একটা। আর কপারের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এখন শুনেন, এই যে এই দুইটার ইলেকট্রন বিন্যাস আমরা যদি নরমালি করি তাহলে এরকম আসে, তবে এই দুইটা ইলেকট্রন বিন্যাসই আমাদের ভুল। কেন ভুল শুনেন, সবসময় মনে রাখবেন আমাদের যে ডি কক্ষপথ, এই যে ডি যে উপশক্তি স্তর, এই ডি উপশক্তি স্তরে কখনোই 4 অথবা 9 হবে না। যদি হয় তাহলে এরা অস্থিতিশীল হয়ে পড়বে। কেমন হয়ে পড়বে? অস্থিতিশীল। এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে একটা ইলেকট্রন বাড়াইয়া দিব, বাড়ায় এই 4s এর থেকে একটা ইলেকট্রন কমায় দিব। সেম এখানেও ডি একটা ইলেকট্রন বাড়ায় দিব, 4s একটা ইলেকট্রন কমায় দিব। যখন আমরা এটা কমায় দিব তখন আবার আমাদের এটা কমপ্লিটলি হয়ে যাবে। তাইলে আপনাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে কপার আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, আপনাদের হচ্ছে প্রথমে ভুলটা লিখবেন, ভুলকে লেখা তারপরে বলবেন ইহা সঠিক নয়, তারপরে লিখবেন যে কেন সঠিক নয়, কারণ আমরা জানি ডি অরবিটালে 4 অথবা 9 বসে না, যদি বসে তাহলে এটা অস্থিতিশীল হয়ে পড়ে। তাই একে স্থিতিশীল করার জন্য আমরা ডি অরবিটালে একটা ইলেকট্রন বাড়িয়ে দিই আর 4s থেকে একটা ইলেকট্রন কমিয়ে ফেলি। তারপরে আপনি সঠিকটা দিয়ে দিবেন, সঠিক ইলেকট্রন বিন্যাস দিয়ে দিবেন। এরপর চাইলে আপনি একটু সাজাইতে পারেন। কেমন সাজানো, যেমন ধরেন 3d টা অনেক পড়ে না, 3d টা এদের কাছাকাছি নিয়ে আসেন, তাহলে এরকম হয় 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 3d5 তারপরে গিয়ে 4s1, মানে কিছু সাজিয়ে লিখলেন। এটার ক্ষেত্রে হচ্ছে সাজিয়ে লিখলেন। তাহলে আপনাদের এই চ্যাপ্টারের একদম মূল বেসিকটা আপনাদের শেষ। কথা বুঝতে পারছেন? মেইন জিনিসটাই আপনাদের শেষ, আপনাদের চ্যাপ্টারের মেইন জিনিস এইটা। তবে একটা জিনিস একটু খেয়াল করেন, আপনাদের এই যে কৌণিক ভরবেগটা, বাবারা দেখেন, আপনাদের এই কৌণিক ভরবেগটা সব সময় শুনেন, আপনাদের এই কৌণিক ভরবেগটা আপনাদের পরীক্ষা আপনারা পাবেনই গ নাম্বারটা, এটা এসএসসি তে 100 পাবেন আপনারা। গ এটা থাকে, এটা গ নাম্বারে থাকে, ঠিক আছে, এটা পাইতে পারেন আপনারা। আর এখানে হচ্ছে আপনাদের এই যে উপশক্তি স্তর কেন ভিন্ন, কোনটা আসছে, আপনার হচ্ছে পরীক্ষার মধ্যে গয়ের মধ্যে এটা থাকতে পারে, আর গয়ের মধ্যে হচ্ছে আপনার কোনটা ইলেকট্রন বিন্যাস কেন এরকম হইলো, বা এই ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। আপনাকে দুইটা মডেল দিতে পারে, বলতে পারে এই মডেল আর এই মডেল, এদের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, তখন এগুলো আপনার ব্যাখ্যা করতে হবে। কথা বুঝতে পারছেন? এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার একটু ব্যাখ্যার চ্যাপ্টার, এখানে ম্যাথের তেমন কিছু নেই, ম্যাথের শুধু একটা ম্যাথই আছে আপনার, আর এগুলো হচ্ছে আপনার ব্যাখ্যা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মূলত ব্যাখ্যা। এখন একটু খেয়াল করেন আপনার হচ্ছে এই চ্যাপ্টার থেকে কেমন টাইপের প্রশ্ন আসে আমি আপনাদেরকে দেখাই। দেখেন আপনার হচ্ছে এমন টাইপের কোশ্চেন আসে অধ্যায় 3 থেকে, যে এরকম আপনারা দেখেন পদ্ধতি দিয়ে দিচ্ছে দুইটা। তো গ নাম্বার বলছে মৌলটার যোজ্যতা ইলেকট্রনটার কৌণিক ভরবেগ নির্ণয় করে। এখন মৌল কি আমার? পটাশিয়াম। পটাশিয়ামের আমরা একটু আগে ইলেকট্রন বিন্যাস করে দেখছি, পটাশিয়ামের কয়টা ইলেকট্রন, ইলেকট্রন আপনার কক্ষপথ কয়টা থাকে? 4টা থাকে। তাহলে এটা যদি আমরা গ নাম্বারটা করতে চাই, গ নাম্বার করলে আমরা হচ্ছে দেখেন n এর নাম্বার আমরা পাবো কত? n এর নাম্বার পাবো 4, কারণ পটাশিয়ামের আপনার হচ্ছে ইলেকট্রন থাকে 4টা। তারপরে আমরা হচ্ছে যদি এটার কৌণিক ভরবেগ বের করি তাহলে আপনার হচ্ছে এই সূত্রটা কি 2 পাই, তারপরে n কত আপনার 4, h এর মান 6.2 মাইনাস 34 বাই হচ্ছে আপনার 2 ইনটু 3.1416, তাহলে এখানে আমরা h এর মান লিখে নিই 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এখন আপনি হচ্ছে এখানে এবার পুরোটা ক্যালকুলেশন করেন, 4.21 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে এই হচ্ছে আপনার কৌণিক ভরবেগ, আর এটার আপনার হচ্ছে ই হবে কি বলেন তো? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এই হচ্ছে আপনার একক। তাহলে দেখেন গ নাম্বার অঙ্ক এতটাই সহজ হয়, আপনার হচ্ছে একদম সিম্পল, খালি সূত্র বসাবেন, অঙ্ক করবেন, শেষ খতম। এখন ঘ নাম্বারটা মূলত আপনার কি আছে দেখেন, ঘ নাম্বার বলতেছে কি যে উদ্দীপকের কোন ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিটা সঠিক। একটু খেয়াল করেন তো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 একদম সিরিয়ালে আছে না আমাদের, সিরিয়ালে আছে। এটার মধ্যে দেখেন তো 1s2 2s2 2p6 3s2 3p 3d 4s কই, 4s নাই। তার মানে এই পদ্ধতিটা ভুল, এই পদ্ধতিটা সঠিক। তাহলে আমরা বলবো পদ্ধতি 2 সঠিক, তাই না? পদ্ধতি 2 সঠিক। এখন হচ্ছে আপনার এতটুকু লাগলে তো আপনি ঘয়ের চাই মারা পাবেন না, আপনার হচ্ছে কি এটা কেন সঠিক আপনার বিশ্লেষণ করতে হবে। প্রথমটার ক্ষেত্রে আপনি বিশ্লেষণ করবেন, যে প্রথমটার ক্ষেত্রে এই জায়গায় আপনার হচ্ছে বিশ্লেষণটা এইভাবে করা লাগবে, এই যে লেখছেন না 1s 2s 3s 4s 5s 6s 7s, তারপরে হচ্ছে কি জানি লিখছিলেন আপনারা, মনে করেন তো 2p 3p, তারপরে হচ্ছে আপনার 4p নাকি 2p 3p 4p 5p, মানে এই যে মনে নেই যেভাবে
হ্যাঁ 1s 2s 2p 3s 3p, তারপরে হচ্ছে আপনার 3s, তারপরে হচ্ছে আপনার এখান দিয়ে আবার আপনার যাইবো, এরপরে হচ্ছে আপনার এই যে এই সাইড দিয়ে 3d 3d 4p 5s, এই যে এরপরে আপনার 3d থাকবে 3d 4p 5s, এই যে এইভাবে করছেন না জিনিসটা, মানে এটা আপনাদের বইয়ের মধ্যে কি এই জিনিসটা যদি এই সিরিয়ালে আপনি বসায় দেন, শুনেন এটা যদি এই সিরিয়ালে বসায় দেন, বসায় দেওয়ার পরে আপনি যদি দেখেন যে আমাদের আমাদের এই পদ্ধতির দিকে খেয়াল করলে আমরা দেখতে পারি প্রথমে 1s 2s, তারপরে আমরা এই সিরিয়ালে 5s পর্যন্ত লিখবো, লেখার পরে বলবো যে পদ্ধতি 1 এটাকে সমর্থন করে না, এই কারণে পদ্ধতি 1 ভুল, কিন্তু পদ্ধতি 2 এই জিনিসটাকে সমর্থন করে, এই কারণে পদ্ধতি 2 সঠিক। কথা কি বুঝতে পারছেন? একদম সহজ একটা ব্যাখ্যা, খালি এই চিত্রটা বসায় দিলে আপনার হচ্ছে কাহিনী খতম। তা আরো আছে, এই সাথে তো আরো আছে, আপনি হচ্ছে এটা একটু পুরোটা কমপ্লিট করে দিলে আপনার কাহিনী শেষ। মানে এই চ্যাপ্টারের কোশ্চেন কিরকম, গ নম্বরে কৌণিক ভরবেগ আর ঘ নম্বরে কোন পদ্ধতিটা সঠিক, অথবা আপনার এরকম রাদারফোর্ডের একটা মডেল দিয়ে দিব, রাদারফোর্ডের মডেল দিয়ে দিব, আর হচ্ছে আপনার বোরের মডেল দিয়ে দিবে, বলবে এদের মধ্যে কোন পদ্ধতিটা সঠিক বা কোন কোন পরমাণু মডেলটা সঠিক, তা আপনি বলবেন বোরের মডেল সঠিক। কেন? কারণ এটার মধ্যে যেগুলো সুবিধাটি লিখবেন আর এদের সীমাবদ্ধতাটা লিখে দিবেন। কথা কি বুঝতে পারছেন? একদম সহজ জিনিস। তাহলে আপনাদের আজকে মূল টার্গেটটা কি থাকবে? আজকে আপনাদের মূল টার্গেট থাকবে হচ্ছে অধ্যায় 3, আপনাদের যে বইয়ের একদম পুরো চ্যাপ্টারটা আছে না, ফুল চ্যাপ্টার রিডিং করবেন, রিডিং করলে আপনাদের ফুল চ্যাপ্টার কমপ্লিট। এরপরে অধ্যায় 3 এর একদম পুরোপুরি বই কমপ্লিট করে ফেলবেন, এটা প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট করবেন, দেন অফ করেন।